হ্যাঁ, যে স্টক গুলোর মধ্যে হয় ফিউচার অ্যান্ড অপশন, সেই স্টক গুলোর মধ্যে দেখে ওখান থেকে আমি যদি রেজিস্ট্যান্স আর সাপোর্টটা ভালো করে দেখতে পারি, তাহলে একটা আইডিয়া থাকে। এনএসি অপশন চেন, ঠিক আছে। পুট কল রেশিও আপনি জানেন তো, পিসিআর কি? হ্যাঁ 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 হ্যাঁ, পুট টু কল, এটা হচ্ছে পুট ডিভাইডেড বাই কল। এখানে কত আছে? 1 এর তলায়, হ্যাঁ 1 এর তলায় আছে, ঠিক আছে। তার মানে এটা বলতে পারেন কিছুটা হলে একটু নেগেটিভে, মানে সেলিং প্রেশার বেশি আছে। এবার কি করে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স টানবেন? লেটস সে সব থেকে বেশি ওয়াই ওয়াই কোথায় আছে? আচ্ছা, এইটা এবং ওই 1,26,000 না 28,000, এইখানটা একটা আছে, 2 লাখ। বাট ইট ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। কেন অতটা ইম্পর্টেন্ট নয়? কারণ ওটা অনেকটা দূরে, 26,000। তাহলে নেক্সট ওয়াই চেঞ্জ কোথায় আছে? নেক্সট ওয়াই চেঞ্জ 1,65,000। তাহলে 25,500, ওখান থেকে 25,800, এই জায়গাটা, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, ওটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, পুট সাইডের যেটা রয়েছে সেটা হচ্ছে সাপোর্ট, আর কল সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি জোন ড্র করতে পারি, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 25,800, হ্যাঁ, এটা 25,500 সাপোর্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে 25,500 হচ্ছে একটা সাপোর্ট। এটা স্যার আমরা নিয়ার বাই দেখবো কোনটা বেশি আছে। হ্যাঁ, কারণ দেখুন ওয়াইটা নিফটি তো হঠাৎ করে বিশাল কিছু জাম্প দেবে না, আনটিল আনলেস জাম্প দিতেই পারে। বাট তাও 25,000 550 থেকে 800 যাওয়া মানে হচ্ছে 250 পয়েন্টের চাপ দিতে পারে। বাট আমরা মোটামুটি কাছাকাছি দেখছি, ঠিক আছে। তো এখানে একটা নিয়ারেস্ট সাপোর্ট, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স। এবার আমরা যদি আরেকটুখানি উপরে উঠিয়ে দিই, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 26,000, আর সাপোর্ট তলার দিকে নেক্সট সাপোর্ট কোনটা চলে আসছে? নেক্সট সাপোর্ট চলে আসছে এইটা 1,22,000, 24,400। তাহলে 25,400, তাহলে 25,400 ধরুন এখানে, আর 26,000 ধরুন এখানে। তাহলে সাপোর্ট ভালো, রেজিস্ট্যান্স বেড়ে গেল। তো এরকম করে করে আপনি দেখতে পারেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিরকম ভাবে। স্টকের ক্ষেত্রেও সেম এভাবেই দেখবো? স্টকের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু স্টকে কি প্রবলেম জানেন তো, স্টকে এত ভোলাটাইল হয়ে যায় যে তখন কাজ না, মানে কাজ যে কোনো সময় নাও করতে পারে, কারণ এগুলো তো সব প্রবাবিলিটির উপর কাজ করছে। তো ওখানে হাই চান্স আছে স্টক বেশি ভোলাটাইল, কারণ স্টক স্পেসিফিক নিউজ আসবে, ঠিক আছে, যেটা গিয়ে নিফটিতে এফেক্ট ফেলবে। যে স্টকটা আপনি দেখছেন সেই স্টকটা স্পেসিফিক যদি হঠাৎ করে একটা বাজে নিউজ চলে আসে, আপনি ধরুন সেটাকে বাই করছেন, তখন কিন্তু মুশকিল আপনি পড়ে যেতে পারেন, কারণ স্টকের ভোলাটিলিটি বেশি হয় ইন্ডেক্সের থেকে। মানে স্টকের ক্ষেত্রে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখতে হয়, তাহলে সেটা আমাকে অ্যাডিশনালি দেখে নেবেন জিনিসটা। অ্যাডিশনাল একটা কোয়েরি হিসেবে দেখলেন যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স তো অপশন চেনও বেরিয়ে যাচ্ছে কাছাকাছি। ধরুন আপনি একটা স্টককে দেখলেন, বিএসসি দেখুন না, বিএসসি টাটা মোটর। ধরুন এই স্টকটাই দেখি, যে ধরুন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স। তাহলে আমাদের ইয়ে অনুযায়ী একটা পোলারিটি যে কনসেপ্ট অনুযায়ী, তো এইটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এই জায়গাটা, এই যে রেড লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখন সাপোর্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, এবার ধরুন আপনি দেখলেন যে অপশন চেন ওয়াইজ এই যে এই জোনটা কি জোন, কারণ আমি দেখে দিচ্ছি কত টাকা জোন, তো 1,040, ঠিক আছে, 1,040 এখন সাপোর্ট, একটা সাপোর্ট হতে পারে অ্যাজ পার মানে সাপোর্ট রেজিস্ট্যান্স থিওরি। এবার অপশন চেন ওয়াইজ 1,050 কাছে কি বড় পুট রাইটিং হয়ে বসে আছে? যদি হয় তাহলে আপনার এই থিওরির সাথে ওই থিওরিটা অ্যাডিশনাল হয়ে, মানে এই থিওরিটাও কনফার্মেশন, এক্সট্রা অ্যাডিশনাল আপনি একটা থিওরি পেয়ে গেলেন যে অপশন চেন ওয়াইজও ঠিক আছে, তাহলে অ্যাডিশনাল কনফার্মেশন আপনার কাছে চলে এলো,
যে আমাদের হাতে টানা সাপোর্টেও এখানে 1040 আসছে, আবার ওয়াই চেন ওয়াইজ 1050 একটা বড় সাপোর্ট জোন আসছে। তো লেটস গো ফর বাইং দ্য স্টক বলছি, ঠিক আছে, এরকম একটা হতে পারে। তো আমি ওরকম ভাবে বলছি, স্টকে আপনি যদি ইউজ করেন অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে ইউজ করতেই পারে। আচ্ছা, হ্যাঁ ওইটাই জানার ছিল স্যার। হ্যাঁ নিশ্চয়ই, কেন এমনিতে তো অ্যাডিশনাল সাপোর্ট কনফার্মেশন। রেজিস্ট্যান্স তো এমনি তো টানতে শিখেছি, সেটা দেখে তো করতে পারি, কিন্তু ওই এডিশনাল কনফার্মেশনের জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ অ্যাডিশনাল তো ওই নিশ্চয়ই চেঞ্জ দেখে। হ্যাঁ হ্যাঁ ওই চেঞ্জ থেকে আপনি করতে পারেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক প্রবলেম সলভ করেছেন। হ্যাঁ মাথার নানা রকম কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরে বেড়ায়, সেগুলো না জাস্ট না, আপনি সব সলভ করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ঠিক আছে। আচ্ছা একটা কোয়েশ্চেন, মাইক ধরেন ভাস্কর ভাই আপনাকে মাইক অ্যাক্সেস দিচ্ছি, তার এক মিনিট। হ্যাঁ দেখুন ভাস্কর বাবু আপনাকে মাইক অ্যাক্সেস দিয়েছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি বেশিরভাগ ওই ফিউচারের উপর একটু কাজ করি। হ্যাঁ যেটা লক্ষ্য করে দেখেছি যে ইমব্যালেন্স যেগুলো রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট হঠাৎ করে অনেক পয়েন্ট নিচে ওপেন হয়ে গেল, গ্যাপ ডাউন। হুম। এবারে দেখা যাচ্ছে যতগুলো ইমব্যালেন্স আছে সেগুলোকে জাস্ট ফুলফিল করে ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত স্টকের খুব একটা কোনো বাজে খবর বা কিছু নেই। সেক্ষেত্রে ওটা তো খবরটা পেয়ে যাচ্ছি 9:10 আগে, মানে চার্টে দেখতে পাচ্ছি। এবার তো 9:15 ওপেন হয়ে যাচ্ছে মার্কেট। আমি যদি সেখানে ধরুন অনেক ডাউনে ওপেন হচ্ছে, আমি কোন পয়েন্টে ধরুন 200 পয়েন্টে ওপেন হয়ে যাচ্ছে ডাউনে, আমি কত পয়েন্টে অর্ডার দিয়ে দিলে অর্ডারটা এক্সিকিউট হয়ে যায়? কত পয়েন্টে? মানে ধরুন আমি কত বলছি, কোনো স্টকের প্রাইস 1000 টাকা চলছে, হঠাৎ করে তার পরের দিনকে এটা 800 টাকায় ওপেন হয়ে যাচ্ছে। 800 টাকায় ওপেন হচ্ছে? হ্যাঁ 800 টাকায় ওপেন হচ্ছে, 200 টাকায় এরকম একটা ভ্যালিড আছে। যেমন এরকম লক্ষ্য না করে দেখি। এটা যদি হয় দেখুন তাহলে স্টকটা 20% নিচে ওপেন হচ্ছে। এখানে কিন্তু কোনো লিকুইডিটি আনা। হ্যাঁ হ্যাঁ স্যার 1 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে, 1 সেকেন্ড কি 5 সেকেন্ডের মধ্যে ওটা আবার চলে যাচ্ছে আগের জায়গায়। এই জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা তাহলে আপনাকে দেখতে হবে যে স্টকটার কি টাইপের স্টক। অনেক টাইপের স্টক, ফর এক্সাম্পল টাটা কনসালটেন্সি সার্ভিস, যেটা নিফটি ফিফটি স্টক। একদিনকে দেখলাম হঠাৎ করে 1084, মানে 84 এক মিনিট দাঁড়ান, আমি আপনাকে টিসিএস এর কথা বলছেন? হ্যাঁ টাটা কনসালটেন্সি, আমি টিসিএস বার করে দিচ্ছি দাঁড়ান। ফিউচারের চার্ট না যে ফিউচার স্টক, মানে দেখুন স্টক ওরকম বিহেভ না করলে ফিউচার চার্ট কিন্তু ওরকম হয়নি। স্টকের চার্ট অতটা ব্যালেন্স আসেনি, কিন্তু ফিউচারের চার্টে এসেছিল। ফিউচারের চার্টে এসে স্টকের চার্টে আসেনি। না স্টকের চার্টে অতটা গ্যাপ ডাউন ওপেন হয়নি। টিসিএস কবেকার কথা বলছেন বলুন তো? স্যার ওই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে না, ওই ডেটটাতে ওই বড় গ্যাপ ডাউনে ওপেন হয়ে গিয়েছে। এইটা হ্যাঁ ওই ক্যান্ডেলটা। আচ্ছা এই ক্যান্ডেলের 13ই ফেব্রুয়ারি, ঠিক আছে। ওকে একটুখানি দেখুন, একটা জিনিস এখানে বুঝতে হবে যে আমি যদি টাটা কনসালটেন্সির চার্টটা যদি দেখি, কতটা গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল? না আমি সেটা বলছি না, আমাকে যদি আগের জিনিসটা দেখতে হবে যে এতটা তো সে নিচে পড়ে গেছে। বা আমি যদি এখানে ক্যালকুলেট করি, ঠিক আছে, ক্যালকুলেট যদি করি যে 5 দিনের বা 1-2 এই কটা দিনে টাটা কনসালটেন্সি কতটা পড়েছে, ধরুন 3rd ফেব্রুয়ারি থেকে 12th ফেব্রুয়ারি, ঠিক আছে, এটা পড়েছে হচ্ছে 3500 থেকে বা 3350 থেকে 2740। আমি এখানে ডেটাটা দিয়ে কাজ করে দিচ্ছি আপনাকে। দেখুন 3350 প্লাস
2740, 600 টাকা পড়ে গেছে, তাহলে 3350। এবার ভালো করে জিনিসটা দাঁড়ান আমি আপনাকে বোঝাই মার্কেট কিরকম ভাবে কাজ করে। এবার দেখুন, একটা টাটা কনসালটেন্সির মতন স্টক যেটা নিফটি 50 হেভি ওয়েট, আজ থেকে 2-3 মাস আগেও টাটা কনসালটেন্সি টপ একটা কোম্পানি ছিল, নিফটি 50 থার্ড না ফোর্থ লার্জেস্ট কোম্পানি ছিল, সেটা 8টা সেশনে 18% বেরিয়ে গেছে, নিচে নেমে গেছে, 18% নিচে পড়ে গেছে হাই থেকে, জাস্ট উইদিন 8টা সেশন। এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন। এইখানে আপনি যেটা বলছেন, এই যে ক্যান্ডেলটা বানিয়েছে গ্রিন কালারের ক্যান্ডেল, কেন? বিকজ এখানে না স্যার, কেন না, আমি কেন বলছি না স্যার, ওই ক্যান্ডেলটা যেটা ওপেনিং ছিল, হ্যাঁ ওই ওপেনিং প্রাইসেই কিন্তু আমি অর্ডার প্লেস করেছিলাম, মানে জাস্ট 9:15 আগে দুটো লট বাই অর্ডার প্লেস করেছিলাম, কিন্তু অর্ডার না, কথাটা কেটে গেল, বলুন। অর্ডারটা প্লেস করেছিলেন কিন্তু হ্যাঁ, অর্ডার এক্সিকিউট হয়নি, কেটে গিয়েছে। মানে আমি 9টা জাস্ট ওপেন প্রাইজেই আমি 9:10 আগে অর্ডার প্লেস করে দিয়েছিলাম দুটো লট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 9:15 মার্কেট ওপেন হয়েছে, কিন্তু আমার অর্ডারটা নেয়নি। আচ্ছা, ওটা না, মার্কেট ওপেন হওয়ার পর তো অর্ডার প্লেস করে, আগের থেকে আপনি অর্ডার প্লেস করে রাখেন নাকি? হ্যাঁ, অর্ডার 9:15 আগে 9:10 অর্ডার দিয়ে রেখে দিই। না, আপনি কি প্রত্যেকদিন 9টা-10 অর্ডার দিয়ে রাখেন? দেখুন, আমি তো চেনে তো দেখে নিয়ে নি, ওপেনটা হয়ে যাচ্ছে, আমি 9:08 মধ্যে জানতে পারছি কোন স্টকটা কতটা ওপেন প্রাইস দেখে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনি 9:08 দিয়ে না, আপনার অর্ডারটাকে পাঞ্চ করেন কটার সময় অন এন এভারেজ? 9:15? বেশিরভাগ 9:10 আগে অর্ডার পাঞ্চ করে দিই। আর সেটা প্রত্যেকটা হয়ে যায়, নিয়ে নেয়? মানে ম্যাক্সিমাম নিয়ে নেয়, কিন্তু এটা নেয়নি। এটা নেয়নি হতে পারে কারণ আপনার মানে 9:10 আমি অর্ডার পাঞ্চ করে দিই, কিন্তু 9:10 ওপেন করে দিই, মানে পাঞ্চ করে দিয়ে দিই, কিন্তু 9:15 ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমার অর্ডার এক্সিকিউট বলে দেখিয়ে দিয়ে দেয়। আমি ওই অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ ব্যবহার করি। আচ্ছা, সেদিন হয়তো কোনো কারণে নেয়নি, কারণ নর্মালি কি হয়, 9:15 পর অর্ডারটা প্লেস করলে সুবিধা হয়, ওখানে ফেল হওয়ার চান্স থাকে, ঠিক আছে, ওই জন্য হয়তো নেই। না স্যার, ফেল নেই, আমার অর্ডার হয়ে গিয়েছে, সেগুলো সব দেখিয়ে দিয়ে দিয়েছে। মানে আমাকে তো অর্ডার যেখানে নেওয়া আছে ওখানে অর্ডার দিয়ে দিয়েছি যে এই পয়েন্টে আসলে, আমি শুধু মার্কেট প্রাইসে ওপেন প্রাইসে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার যদি বাই হয়ে যেত আমি অনেক টাকা প্রফিট পেয়ে যেতাম ওখানে, একটা ক্যান্ডেলে 5 মিনিটের মধ্যে প্রচুর প্রফিট হয়ে যেত, কিন্তু অর্ডারটা নেই। আচ্ছা আচ্ছা, কেন নেয়নি বলে দিচ্ছি, গ্যাপ ডাউন করেছে তো, আপনার যে অর্ডারটা ছিল তার তলায় চলে গেছে। না, অর্ডার তো হ্যাঁ, অর্ডার তলায় চলে গিয়েছে, কিন্তু তো ওপেন প্রাইস ওই জন্য কি হয়েছে আপনার ওখানে সিস্টেমটাই কি হয়েছে, যখন পাঞ্চ মানে যখন কি বলে ম্যাচ করাচ্ছে না আপনার অর্ডারটা, সেখানে এতটা নিচে ওপেন হয়েছে যে আপনার অর্ডারটা সেখানে ম্যাচই করাতে পারে, বুঝেছেন? ওই জন্য আপনার অর্ডারটা অর্ডার দিয়েছিলাম, অর্ডার পাঞ্চ হয়নি, ওই জন্য অর্ডারটা কিন্তু পাঞ্চ হয়নি। হ্যাঁ, তো আপনি মানে যখন আপনি দেখছেন যে আপনি যদি কনভিন্স থাকেন যে হ্যাঁ সেদিন কিনবেন, তাহলে তারপরে করলেন না কেন? তারপরে আর মার্কেট ওখানে যায়নি, মানে ওই পয়েন্টে যে ওপেন পয়েন্টে আজ আসেনি। হ্যাঁ, তাহলে আপনি ওপেন পয়েন্টে যদি নাও আসে, তাহলে আপনি যদি কনভিন্স থাকেন তাহলে একটু হাইতে কিনবেন, কি অসুবিধা আছে? ওই জন্য বলতে চাচ্ছিলাম যে ওপেন পয়েন্টে আর আসে, অর্ডার দিয়েছিলাম আর আসেনি ওপেন। ঠিক আছে, ওটা আপনি ক্যান্সেল করে দিয়ে একটা নতুন অর্ডার দিতেন যদি আপনি কনভিন্স থাকতেন, তাও ঠিক আছে। আর আপনার তো জানতাম যে ওখানে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে, সঙ্গে সঙ্গে ওকে ফিল করতেই হবে আজকে, এইটুকু কনফিডেন্স ছিল, যার জন্য অর্ডারটাকে প্লেস করে দিয়েছিলাম। আচ্ছা, সেটা হ্যাঁ কোনো কারণে তো অর্ডার নেয়নি, কিন্তু আপনার যদি সেরকম হতো আপনি তাহলে পরে নিয়ে নিতে পারতেন। হ্যাঁ স্যার, ওই পরে বলতে অনেক হাইতে তখন নিতে হবে, তখন দেখা যাচ্ছে আপনি ওটাকে দেখুন কত বেশি, 84 টাকা 10 পয়সাতে ওই দিনটা ওপেন ছিল। হ্যাঁ, এবার আমি তো ওই জন্যই বলছি যে দেখুন একটা জিনিস, যখন ইন্ট্রাডে করতে যাচ্ছেন না, টাইমটা কম, আপনার কাছে রিস্কটা অনেক হাই হয়ে যায়। আমি তো ক্যারি ফরওয়ার্ড নিয়ে নিয়েছিলাম, সেটা তোমার ইন্টারের জন্য ছিল না, টার্গেট ইন্টারে থাকে, কিন্তু প্রয়োজন হলে আমি ক্যারি ফরওয়ার্ডই নিয়ে নিই,
যদি আমার প্রফিট উঠে যায় আমি ইন্টারেস্টে বেরিয়ে আসি, এবং আচ্ছা। ফিউচারে দেখি আমাকে অনেকটা সুদ করছে, ও মানে খুব একটা টেনশনও থাকে না, একটু ক্যাপিটাল বেশি লাগে, টেনশন থাকে না। এই এই আমি এই বলছি দেখুন, যে এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস 13th, ঠিক আছে? তো নিচের দিকে করেছে, আপনি যদি প্রথমে যদি না পেয়ে যান তাহলে 13 তারিখে আপনি এখান থেকেও তো করতে পারতেন, নিতে পারতেন। 15 মিনিটে ক্যান্ডেলে এইটুকুনি মাত্র ওপর দিকে গেছে, তারপরে ক্যান্ডেলে আপনি নিয়ে নিতেন যদি আপনি কনভিন্স থাকতেন। আমি জানি না আপনি কেন কনভিন্স ছিলেন যে এটা নেওয়ার জন্য, তো যদি কনভিন্স থাকতেন এই পরে ক্যান্ডেলে নিয়ে নিতে পারতেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কেন কনভিন্স হওয়ার জন্য, মানে আমি যেটা দেখছি কেন কনভিন্স মানুষ হবে নিচের দিকে নেওয়ার জন্য, সিম্পল ভ্যালু বাইং হয়েছে, সিম্পল ভ্যালু বাইং। তাও আমি দেখে নিচ্ছি কোন যদি কোনো স্পেসিফিক নিউজ যদি থেকে থাকে, দাঁড়ান একটুখানি দাঁড়ান, কিছু একটা স্পেসিফিক নিউজ ছিল আমি খেয়াল করতে পারছি না। TCS নিউজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে এটা দেখুন। এখানে কি হয়েছে, এআই ডিসরাপশন যেটা ফ্যাক্টরটা এসেছিল না, ওই একটা কোম্পানি যার নাম হচ্ছে অ্যানথ্রপিক, ঠিক আছে? তো অ্যানথ্রপিকের জন্য শেয়ার প্রাইস ক্র্যাশ করেছে। আমি বলছি এরকম যদি আসে, এক মিনিট, 13 ফেব্রুয়ারি কিনা আমি যদি আগে থেকে জানতে পারি, হ্যাঁ ওটা 13 ফেব্রুয়ারি, হ্যাঁ, তার 13 ফেব্রুয়ারিতে এটাই দিচ্ছে। আচ্ছা, এটা আগে থেকে জানা যায়? হ্যাঁ, জানা যেতে পারে এরকম টাইপের। কি করে জানা যায় জানেন? আপনাকে ইউএসএ মার্কেট ফলো করতে হবে, ইউএসএ মার্কেট আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। দেখুন, আমি একটা চার্ট খুলছি আপনার সামনে, চার্ট না একটা টেবিল খুলছি, কোথায় গেল, এই যে এই যে ইনফোসিস এডিআর বলে একটা রয়েছে, দেখেছেন? ইনফোসিস এডিআর, আর একটা আছে উইপ্রো এডিআর। এই দুটোকে কনসিডার, উইপ্রো এডিআর, ইনফোসিস এডিআর, ঠিক আছে? এবার ইনফোসিস এডিআর, উইপ্রো এডিআর যদি কনসিডার করেন তাহলে দেখবেন ওই 13 তারিখে বা ওই সময় এটা কিন্তু অনেকটা নিচের দিকে ছিল। তার মানে কি, ইন্ডিয়ান যে আইটি কোম্পানিগুলো ইউএসএ তে লিস্টেড আছে তারাও যদি নিচের দিকে থাকে, পরের দিন সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এফেক্ট ফেলবে একটা সেম স্টকে, ঠিক আছে? তো এইটা দেখে কিন্তু আপনি করতে পারেন, একটা পজিশন নিতে পারেন। প্লাস ন্যাসড্যাক যদি আপনি দেখেন, যেটা হচ্ছে টেক কোম্পানির, টেক স্টকস এর ইন্ডেক্স ইউএসএ তে, সেইটা যেরকম বিহেভ করে পরের দিন মোটামুটি এক চান্স থাকে তার এফেক্টটা ইন্ডিয়ায় এসে পড়ে। এটা যদি নেগেটিভ থেকে থাকে তাহলে এটারও এখানে একটা স্কোপ আছে নেগেটিভ, হবেই যে তা নয়। তাহলে এই দুটো জিনিস যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু পরের দিনেরটা, অ্যাটলিস্ট আইটির জন্য বলছি, ওখানে কিন্তু গিয়ে আপনি ইয়ে করতে পারবেন। হঠাৎ করে কেন ন্যাসড্যাক পড়ে গেল, বা হঠাৎ করে ইনফোসিস এডিআর কেন নিচের দিকে আসতে আরম্ভ করলো, ঠিক আছে? এরকম কিন্তু করলে বোঝা যাবে যে হ্যাঁ পরের দিন ইন্ডিয়ান আইটিতে কেমন এফেক্ট ফেলছে। এটা স্পেসিফিক্যালি ফর দোজ কোম্পানিজ যাদের এডিআর রয়েছে বাই ইউএসএ তে লিস্টেড, ইন্ডিয়ান কোম্পানিজ যাদের এডিআর মানে আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট, এটা কিন্তু দেখে বোঝা যায়। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে স্যার পাচ্ছি। আরেকটা কোশ্চেন বলছি। হ্যাঁ স্যার বলছি, আরেকটা কোশ্চেন ছিল স্যার, কোনো একটা চার্টে যে আমরা 4 রকম ইমব্যালেন্স দেখতে পাই, তার মধ্যে সব থেকে ভ্যালুয়েবল ইমব্যালেন্স কোনটা ধরতে পারি? মানে ধরুন পরপর কোন একটা চার্ট চলছে, পরপর 3টে ইমব্যালেন্স শো করে দিয়েছে, তখন এই চার্টটাকে মিটিগেট করতে আসবে, কোন ইমব্যালেন্সটাকে অবশ্যই মিটিগেট করে, মানে অ্যাভয়েড করে না?
সে যে কোনো গুড নিউজের জন্য হলেও। না না, এর একবার বলুন যে এমন ইমব্যালেন্স দেখছেন কিন্তু সেটাকে ধরুন কোন একটা চার্ট ভালো একটা গুড নিউজের জন্য ইমব্যালেন্স তৈরি করতে করতে উপরে উঠছে, হ্যাঁ ধরুন তিনটে পরপর শ্যাডো ইমব্যালেন্স আছে, গ্যাপ ডাউন আছে, এফডিবি আছে, হ্যাঁ এরকম ইমব্যালেন্স দেখতে পেলাম, বা ডিসপ্লেসমেন্ট, সবগুলো ইমব্যালেন্স দেখা যাচ্ছে, কিন্তু মিটিগেট করতে আসবে মেনলি সব থেকে স্ট্রং কোন ইমব্যালেন্স কোনটাকে ধরতে পারে। তিনটে চারটে নাও মিটিগেট করতে পারে, কিন্তু মানে স্ট্রংলি মানে মিটিগেট করবে কোন ইমব্যালেন্স। ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? বিকজ তখন স্টক কিন্তু মানে মুভমেন্ট আসছে ফান্ডামেন্টাল ফ্যাক্টরস এর উপর। আপনি এটা ধরতে পারবেন না, কারণ তখন স্টকটাকে অ্যাটলিস্ট টেকনিক্যালি ধরতে পারবেন না। আপনাকে তখন ফান্ডামেন্টাল ফ্যাক্টরস গুলোকে স্টাডি করতে হবে, তার ডিগ্রি অফ কি বলবো ইয়েটা, ডিগ্রি অফ দ্য ইম্প্যাক্ট, কতটা ইম্প্যাক্ট ফেলছে সেই স্টকটার উপর। দেখুন, একটা নিউজ মানে একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর, তার নিউজটার কতটা স্ট্রেংথ সেটা স্টকের উপর কিরকম ভাবে ইম্প্যাক্ট ফেলছে, সেটা যদি আপনি অ্যাসেস করতে পারেন তাহলে বুঝে যাবেন কতটা নিচের দিকে যাবে। এমনি টেকনিক্যালি আপনি ধরতে পারবেন না, বিকজ স্টকটা তখন কোনটা যে বলছি টেকনিক্যালি যে কোন ইমব্যালেন্সটা বেশি স্ট্রং করলে অতটা ভ্যালুয়েবল না, সবগুলোই ভ্যালুয়েবল। না, সবগুলো ভ্যালুবেল, কিন্তু তখন যেহেতু স্টকটা চলছে ফান্ডামেন্টাল ফ্যাক্টরের উপর, তখন সে টেকনিক্যালকে মানবে না, তখন যেহেতু চলছে ফান্ডামেন্টাল ফ্যাক্টরের উপর। আপনি দেখতে পারেন ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই স্টকটা কোনটা? এসবিআই অল টাইম হাই চলছে, ডেলি টাইম ফ্রেমে দেখলেও কিন্তু শ্যাডো ইমব্যালেন্স দেখিয়ে দিয়েছে, কিছুটা গ্যাপ আপ ওপেনিং দেখিয়ে দিয়েছে। দেখুন, এসবিআই এর মতন স্টকে আমার এসবিআই চার্ট দেখতেই হবে না। এসবিআই এর মতন স্টকে আপনাকে ফার্স্টে দেখতে হবে এসবিআই স্টকটা কি। এসবিআই একটা আন্ডারভ্যালুড স্টক, ওখানে প্রাইস টু বুক ভ্যালু আপনাকে কম্পেয়ার করতে হবে। এসবিআই একটা রেজাল্ট করেছে, 21,000 কোটি টাকার প্রফিট তৈরি করেছে একটা কোয়ার্টারে। মানে ইনফ্যাক্ট এখন বোধহয় আমার যতদূর ধারণা এই কোয়ার্টারে বোধহয় এসবিআই এর সব থেকে বেশি প্রফিট। ঠিক আছে, আমি জানি না রিলায়েন্স ওকে বিট করে দিয়েছে কিনা, বাট 21,000 কোটি টাকা প্রফিট, এনপিএ ভালো কন্ট্রোলড। ঠিক আছে, এখানে দের ইজ নাথিং অ্যাবাউট টেকনিক্যাল, যেখানে পিওরলি ফান্ডামেন্টাল ফ্যাক্টরে যাচ্ছে এসবিআই। এসবিআই পিওরলি ফান্ডামেন্টাল ফ্যাক্টরে যাচ্ছে, ওখানে এখন টেকনিক্যাল এখানে কাজই করবে না। দেখুন, কাজ করবে না বললে ভুল হবে, কাজ করবে, বাট ডিগ্রি অফ দ্য মানে ইম্প্যাক্ট অফ ফান্ডামেন্টালস অন দ্য স্টক, তার ডিগ্রিটা মারাত্মক বেশি, বা তার ইম্প্যাক্ট অফ দ্য ফান্ডামেন্টালস অনেক বেশি কম্পেয়ার টু টেকনিক্যালস। তা আপনি যখন বলছেন আমি এসবিআই চার্টটা বলছি, হ্যাঁ হ্যাঁ বলুন। এই 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 হচ্ছে এসবিআই স্টক। এই যে গ্যাপ আপটা দিয়েছে, আপনার কি মনে হচ্ছে এই গ্যাপ আপটা কি কোনো টেকনিক্যাল গ্যাপ আপ? গ্যাপ ডাউন, এই গ্যাপটা কি কোনো টেকনিক্যাল গ্যাপ আপ? এই গ্যাপ আপটা কবে দিয়েছে জানেন? রেজাল্ট বেরোনোর পর দিয়েছে। রেজাল্ট বেরোনোর পর যে গ্যাপ আপটা দিয়েছে, দের ইজ নো লুকিং ব্যাক আফটার দ্য গ্যাপ আপ। কেন হচ্ছে? কারণ ফান্ডামেন্টাল এত স্ট্রং। বাট তার মানে এই নয় যে সে এই দিকে আসতে পারে না, কারণ এখানে একটা গ্যাপ আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে গ্যাপটাকে মিটিগেট করার জন্য যে এখন আসবে সেটা নয়, এটা তখনই আসতে পারে যখন দেখা যাবে যে মার্কেটও নিচের দিকে যাচ্ছে, তখন আসতে পারে। আমরা যদি এখন এসবিআই এর মান্থলি চার্ট যদি দেখি, এসবিআই মান্থলি চার্ট যদি দেখি, তাহলে দেখবো একটা জিনিস, যে সে অনেকদিন বাদে একটা গ্যাপ দিয়েছিল, রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছিল, তারপর এই মাসে এই ঘটনাটা ঘটলো।
এখানে ফ্যাক্টর ইন করতে হবে এসবিআই এর প্রাইস টু বুক ভ্যালু, যেটা কম্পেয়ার টু প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর ব্যাংকের কত রয়েছে, 3 পয়েন্ট সামথিং, লেটস সে 4, ঠিক আছে, এক মিনিট দাঁড়ান, হ্যাঁ এরকম এসবিআই এর কত রয়েছে 1.8 বোধহয়, ঠিক আছে। এবার এসবিআই কে যদি প্রাইস টু বুক ভ্যালু ওয়াইজ ভ্যালুয়েশন করতে হয়, তাহলে একে যদি 3.4 এ যদি নিয়ে যেতে হয়, আচ্ছা আপনাদের প্রাইস টু বুক ভ্যালু কনসেপ্ট আছে? আগে থেকে প্রাইস টু বুক ভ্যালু জানেন কি হয়? শুনে বুঝেছেন? মানে আপনাদের কনসেপ্ট আছে প্রাইস টু বুক ভ্যালু? ঠিক আছে, আমি আপনাকে ইজিলি বুঝিয়ে দিচ্ছি। ধরুন একে এই এসবিআই এর 1.8 কারেন্ট বুক ভ্যালু, এই প্রাইস টু বুক ভ্যালু, একে যদি নিয়ে যেতে হয় 3.4 এ, ঠিক আছে, তাহলে যত টাইম হচ্ছে প্রাইসটাকে তত টাইম করে নিই, বুক ভ্যালুর তুলনায় প্রাইস কত যাচ্ছে, ঠিক আছে। তো 1.8 যদি এসবিআই এর যায় প্রাইস টু বুক ভ্যালু, তাহলে একে যদি 3.4 এ যেতে হয়, কারেন্ট মার্কেট প্রাইস ধরে নিলাম 1220 বোধহয়, বা 1220 আমি ধরে চলছি, 1.8 যদি 1220 হয়, বা 1.8 যদি 1220 হয়, 3.4 কত হচ্ছে, 1220 ডিভাইডেড বাই 1.8 ইন্টু 3.4, এটা কত ভ্যালু হচ্ছে তার? 2300, আমি 2000 ধরে চলছি, ঠিক আছে, 2000 ধরে চলছে। তাহলে এই যে প্রাইভেট সেক্টর ব্যাংক আর পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে যে ভ্যালু, এটাকে বলা হচ্ছে ভ্যালুয়েশন গ্যাপ। এই যে ভ্যালুয়েশন গ্যাপটা যদি মিটিগেট করতে হয়, তাহলে এসবিআই কে কারেন্টলি 2000 টাকায় ট্রেড করতে হবে, তবেই না এদের মধ্যে ডিফারেন্সটা কমবে। তো এই ফ্যাক্টরটাও এখানে প্লে ইন করে যাচ্ছে, এই ফ্যাক্টরটাও এখানে প্লে ইন করছে, বুঝলেন? তো এখানে খালি টেকনিক্যাল ফ্যাক্টর দিয়ে আপনি জাজ করতে পারবেন না এত বড় একটা কোম্পানিকে, এত বড় একটা স্টক, এত হেভি ওয়েট একটা স্টক। আপনি যদি দেখেন টিল নাও, ঠিক আছে, নিফটি জবের থেকে কারেকশন নিয়েছে তবের থেকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট চার্ট হচ্ছে এসবিআই। কেন স্ট্রংগেস্ট চার্ট হলো এসবিআই? কি জাস্ট উইথ টেকনিক্যালস কখনো হতে পারে? হবেই না, তার ফান্ডামেন্টাল ফ্যাক্টর হ্যাঁ সেল এন্ট্রি নিয়ে নিয়েছে, তো ভুল হয়ে গিয়েছে, এক্সিট করিনি এখনো। কোনটা এসবিআই তে? এসবিআই তে সেল ট্রেড নিয়ে নিয়েছিলাম, ওই সেল ট্রেড, ওই যেটা ডেইলি টাইম ফ্রেমে যেটা রেড ক্যান্ডেল আছে ওর পরের ক্যান্ডেলের স্টপে। এটা তো মান্থলি ক্যান্ডেল, আমি ডেইলি ক্যান্ডেলে কনভার্ট করছি তার। হ্যাঁ এইটা গ্যাপ আপের পরে না হতো না, এই নিচেতে গ্যাপ আপের পরের ক্যান্ডেলের যে রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেলের স্টপে এখানে সেল ট্রেড নিয়েছে। ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপ মতন আছে না, এবার যে আপনি সেল ট্রেড নিয়েছেন, ফিউচারে শর্ট করেছেন নাকি? ফিউচারে সেল করেছি। এবার একটা কথা বলুন, যখন সেল করলেন কিছু তো একটা ভেবে সেল করেছিলেন, কি ভেবেছেন? ভেবেছি আমি তো অত নিউজ তো বা অত কিছু বুঝি না, জাস্ট টেকনিক্যালের উপরে ট্রেড নিয়েছি, ভেবেছি যে ও যে গ্যাপ করেছে গ্যাপটাকে ফিল করতে আসবে, এটা একটা ব্যাপার। তখন টেকনিক্যালের উপর যখন ট্রেডটা নিয়েছিলেন, স্টপ লসেরও তো কনসেপ্ট ওখানে ছিল। স্টপ লস দিই না, এটাই তো ভুল করেন না, ট্রেডিং করতে গেলে স্টপ লস ইজ ইনএভিটেবল, দিতেই হবে, ট্রেডিং এ স্টপ লস দিতেই হবে। আমি বলছি না যে এসবিআই আর নিচের দিকে আসবে না, সেরকম আমি কিন্তু বলছি না, বাট নিয়মটা হচ্ছে কি, যে ট্রেড যদি আপনি করতে চান তাহলে আপনাকে স্টপ লস দিতেই হবে।
তো এই ভেবে আমি যে নিয়েছিলাম ঘর যে পরিষ্কার ক্যাশ করবো ডাউন ভেবেছিলাম আমি করার রয়েছে, জন্য বের একটা করেছি। ব্যাপার আছে, তারপরে এফবিজি রয়েছে, দুটো এফবিজি রয়েছে, এগুলোকে মিটিগেট যদি করতে আসে, আমি তো গ্যাপ ভ্যালু ছাড়া ওই রেড ক্যান্ডেলের উপরে রেড ক্যান্ডেলের স্টকে যদি আসে, আমি ওখানে বেরিয়ে চলে আসি, এটুকু একটা টার্গেট নিয়েছিলাম। আচ্ছা, কিন্তু আপনি যদি সেখানে যদি একটা ট্রেড নিয়ে নিতেন, স্টপ লস লাগিয়ে দিতেন, তাহলে কিন্তু অলওয়েজ ট্রেডিং যখন করবেন একটা স্টপ লস লাগাবেন। আর উইপ্রোতে একবার ফেসে গিয়েছি, উইপ্রো জাস্ট বেরিয়ে চলে এসেছি, দেখলাম যে এই উইপ্রোতেও খুব ভালো নিউজ একটা এসেছিল, এরকম চলে গিয়েছিল যে লস বুক করে নিয়েছে, তারপরের দিন থেকে নামতে সব ঠিক করে দিয়েছে। সেই জন্য স্টেট ব্যাংকেও বেরিয়ে যায়। না, ওরকম করলে হবে না। যেটা ফলো করবেন সেটা প্রপারলি ফলো করতে হবে আপনাকে। যেটা করবেন সেটা কিন্তু আপনাকে প্রপারলি ফলো করতে হবে। স্যার আরেকটা, ওই স্টেট ব্যাংকের বা যে কোনো স্টকে আমি ফলো করে দেখেছি, কোনো একটা ইমব্যালেন্স হওয়ার পরে যখনই ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসে, তো রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, তার স্টকে যদি সেল করা যায়, মোটামুটি দেখা গিয়েছে যে 15 থেকে 16টা ট্রেডিং ডের মধ্যে কিন্তু রেড ক্যান্ডেল যেখানে এসছে, ওই রেড ক্যান্ডেলের ওখানেই কিন্তু নেগেটিভ করে দিয়েছে। মানে এরকম কোনো স্টক দেখিনি যেটা করেনি, মানে অনেক বছরের চার্ট ফলো করে দেখেছি, সেই হিসাবে একটা নেওয়া হয়েছিল। আচ্ছা, দেখুন আপনি এখন নিয়ে নিয়েছেন, এখন কি করবেন? এখন তো স্টপ, কিন্তু আগামী দিনে যখনই ট্রেড করতে যাবেন, ট্রেডিং এর জন্য স্টপ লসটা লাগাবেন, ইউজ করবেন। ট্রেডিং এ স্টপ লস কিন্তু ছাড়া হয় না। আমি কি বললাম, ট্রেডিং এর জন্য 3টে জিনিস দরকার। একটা হচ্ছে বর্ডার ডাইরেকশন, একটা হচ্ছে টেকনিক্যাল যদি দরকার পড়ে আলাদা করে, অথবা সাইকোলজি। মেন হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? সাইকোলজির মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, তো এটা দরকার। উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট আপনি এগোতে পারবেন না ট্রেডিং এ। এরকম স্টক দেখেছি, আমি 1,20,000 টাকা লস দিয়েছিলাম, 3 দিনের মধ্যে আমাকে সেই লস কভার করে দিয়েছে, দিয়ে 18,000 টাকা প্রফিট দিয়েছে, আমি বেরিয়ে চলে এসেছি। মানে 1,20,000 টাকা লস বেরিয়ে যায়নি ফিউচারের উপরে, সব শর্ট ছেলে, কিন্তু তার 3 দিনের মধ্যে সমস্ত লস কভার করে দিয়ে, ওই জন্য আমি স্টপ লসটা খুব একটা ব্যবহার করি না। না, কিন্তু ওখানে দেখতে হবে যে কেন, মানে এখন দেখুন, এটার কোনো পার্টিকুলার কোনো আনসার হয় না। আপনার ধরুন যে সময় নিয়েছিলেন, ধরুন আপনি যে সময় নিয়েছিলেন, সিচুয়েশন বলছি আপনাকে, এরম ভাবে উঠছে, এরম ভাবে উঠছে। এবার আপনি ধরুন কোনো কারণে এই সময় নিয়েছেন, বাই করেছেন, আপনি এত অব্দি লসটাকে হোল্ড করে রেখেছেন, ঠিক আছে? এটা তো একটা ইন্টারমিডিয়েট একটা কি বলবো পুল ব্যাক ছিল, যখন আপনি লসটাকে হোল্ড করেছেন, তারপর উপর দিকে চলেছে, তখন আপনার প্রফিট হয়ে গেছে। ওই অপোজিটটা নিয়েছিলাম সেল ট্রেডে, হঠাৎ করে মানে যাই হোক, আপনি ধরুন অপোজিটও যদি নেন, আপনি তো এরকম ভাবেই নিয়েছেন। ধরুন এই জায়গাটা আপনি সেল করে দিয়েছেন, আরো নামবে বলে নিচ্ছেন, আপনি তখন সেল করেছেন, সেল করে দিয়েছেন। তো এত অব্দি গেছে, আপনি লস দেখেছেন, তারপরে নিচের দিকে এসছে, আপনার প্রফিট হয়ে গেছে, বুঝলেন? তো এরকম হয়েছে, এর কোনো সঠিক কোনো আনসার দেওয়া যাবে না। বা এমনও হতে পারে যে সে তো প্রাইসটা হচ্ছে হয়তো পড়ছিল, ঠিক আছে, তার রেজাল্ট ছিল বা প্রাইসটা প্ল্যান নিয়েছিল যে যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন সেল ট্রেড নিতে, আর যখন আপ ট্রেন্ডে থাকবে তখন বাই ট্রেড নিতে। এগুলো তো আমাদের ক্লাসে শিখেছি। মানে যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকবে, তখন সেই স্টকটাকে সেল ট্রেড নেওয়ার কথা, মানে শর্ট সেলের কথা বলে দিয়েছিলেন। সেই হিসাবে ডাউন ট্রেন্ডে থাকলেই তবে শর্ট সেল নিই, বা এবার তার সঙ্গে প্রিমিয়াম জোন প্লাস হচ্ছে ডাউন ট্রেড, এই দুটোকে ফলো আপ করতে বলে দিয়েছিল। কনসেপ্টটা হচ্ছে বাই দ্য রাইস সেল দ্য ফল, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট। বাই দ্য রাইস, মার্কেট উপর দিকে যাচ্ছে, আপনি বাই করতে থাকুন, আর সেল দ্য ফল, নিচের দিকে আসছে, আপনি সেল করতে থাকুন। এটাই তো কনসেপ্ট ট্রেডিং এর, আর তো কোনো কনসেপ্ট নেই বেশি। হ্যাঁ, এটাকে মেনে যখন চলছেন, তখন তো এটাও তো মানা উচিত যে যেখানে আপনাকে বলেছে স্টপ লস লাগাতে, সেটাকে আপনার স্টপ লসটা লাগাতে হবে ওখানে, তাই না?
স্যার আরেকটা স্টপ লস লাগালে দেখি প্রচুর লস হয়, মানে বেশিরভাগ টাইম হিট করে দিয়েছে। এই একটা লজিক্যাল প্রবলেম। আর একটু ভয় লাগে, মানে বের হয়ে চলে আসার পরে সব থেকে কষ্ট লাগে, তারপরে আবার সেই মার্কেট চলে যায়। এবার দেখুন স্টপ লস, তাহলে আপনাকে স্টপ লস হান্টিং এর কনসেপ্টটা যদি লিকুইডিটির কনসেপ্টটা একটুখানি দেখতে হবে, কোথায় কোথায় ট্র্যাপ করা হয়। স্যার আজকে ক্লাসটা খুবই ভালো লাগলো, অনেক কিছু নতুন কিছু শিখতে পারলাম স্যার। অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যেটা ছিল না আপনার কাছ থেকে জেনে নিলাম যে নিউজ সেগুলো এরকম আছে, আর ওই ভুলগুলো হবে না আর কোনো। না না নিশ্চয়ই, হ্যাঁ ভুল ইয়ে করবেন না, স্টপ লস মেনে কাজ করবেন। ট্রেডিং এর সব থেকে বড় হাতিয়ার যেটা বলা যেতে পারে দ্যাট ইজ স্টপ লস। ওর মতন ভালো জিনিস আর নেই, ওর মতন ভালো জিনিস আর নেই trading এ। স্টপ লস ছাড়া ট্রেড নেবো না। কখনো নেবেন না স্টপ লস ছাড়া। আমি যখন ট্রেড করতাম স্টপ লস ছাড়া কোনোদিনও এগোতাম না। হ্যাঁ, ইনভেস্টিং আমি স্টপ লস দিই না, দ্যাট ইজ এ ডিফারেন্ট, কারণ ইনভেস্টিং কনসেপ্টটা আলাদা। আপনি ইনভেস্ট করছেন কোম্পানি ফান্ডামেন্টালস এর উপর, ট্রেড করছেন স্টকের মোমেন্টামের উপর, বা জিনিসটা অ্যাসেটের মোমেন্টামের উপর আপনি ট্রেড করছেন। ইনভেস্ট করছেন অ্যাসেটের ফান্ডামেন্টালস এর উপর, দুটো কনসেপ্ট আলাদা। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে। চলুন তাহলে, আর আজকে আর কারো যদি কোয়ারি না থাকে, চলুন আমি এখানে সেশনটাকে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আশা করি আর কারোর কোয়ারি নেই। আচ্ছা, প্রণববাবু লিখেছেন খুব সুন্দর লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ প্রণববাবু। আচ্ছা চলুন আমরা এখানে সেশন, অঞ্জু ম্যাডাম থ্যাংক ইউ, অর্পণ বাবু থ্যাংক ইউ, ভাস্কর বাবু থ্যাংক ইউ, বুদ্ধবাবু থ্যাংক ইউ, প্রণব বাবু থ্যাংক ইউ, তাপস বাবু থ্যাংক ইউ ফর জয়েনিং সেশন। আমি এখানে সেশনটাকে এন্ড করছি।